শুভ সন্ধ্যা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা করব আরোগ্য ও রিকভারির মধ্যে পার্থক্য এবং আরোগ্য উপশমের মধ্যে পার্থক্য। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই সহজ, কিন্তু এই বিষয়টার সম্পর্কে যদি আমাদের পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা রোগীকে উপশম দিচ্ছি না রোগীকে আরোগ্য করছি এই বিষয়টা কিন্তু বুঝতে পারবো না। এখানে রিকভারি এবং উপশম এই দুটোর মধ্যে খুব সামান্যতম পার্থক্য আছে, যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ক্লাস শেষে আপনাদের যার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। যদি না পান তাহলে আপনারা আমাকে বলবেন, আমি সেটা পুনরায় বর্ণনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ক্লাসটা আগে মনোযোগ সহকারে শুনবেন, কোনো প্রশ্ন থাকলে নোট ডাউন করবেন এবং আপনারা আমাকে ক্লাস শেষে প্রশ্নগুলো করবেন। এখন আরোগ্য আরোগ্য শব্দটা অর্থটা কি? আরোগ্য শব্দটা আমরা মূলত বুঝি কি একটা রোগ বা অসুস্থতা থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে উপশম শব্দটি আমরা কিভাবে বুঝি? উপশম অর্থ হচ্ছে একটি রোগ বা অসুস্থতার যে লক্ষণগুলো আছে সেটা ক্ষণস্থায়ী হ্রাস বা নিরাময়ের অর্থে ব্যবহৃত হয়। এখানে দুটো বিষয়। এক, আমার সম্পূর্ণ মানে আপনার যে আমাদের আরোগ্য, প্রকৃত আরোগ্যর যদি আপনাকে বুঝতে হয়, অর্গান অফ মেডিসিনে আমাদের ফার্স্ট অ্যাফোরিজম থেকে শুরু করে আপনি টোটাল অর্গান অফ মেডিসিন যখন বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন প্রকৃত আরোগ্য বলতে কি বোঝানো হচ্ছে, রিয়েল হোমিওপ্যাথিতে আরোগ্য বলতে কি বোঝানো হচ্ছে। এবং আমরা যে উপশমের যে কথাটা বলি সেটা কেন বলা হচ্ছে, কারণ উপশম না হলে কিন্তু মানুষ আরোগ্যেরও সুযোগ দেয় না। আরোগ্য কিন্তু বর্তমান সময়ে রুগীরা চায় না, রুগীরা চায় কিন্তু উপশম। ঠিক আছে, এখন এই যে উপশম এবং আরোগ্য এই দুইটাকে বুঝতে গেলে আমাদের মেডিকেল টার্ম অনুসারে কনস্টিটিউশন বুঝতে হবে। কনস্টিটিউশন যদি আমরা বুঝতে পারি, তারপরে আমাদের সম্পূর্ণ হিউম্যান বডির যে অর্গানাইজেশন যেভাবে কাজ করে, ফাংশন এর স্ট্রাকচার যেটা বর্ণনা করছে ফিজিওলজি অ্যানাটমিতে, অর্থাৎ একটা শরীরের যে প্রকৃত আরোগ্য, যেটা আমি ফিজিওলজি অ্যানাটমি ক্লাস বা আমার হিউম্যান বডি পার্ট 1-2 তে আপনাদের দেখাই। তো আমি মনে করি যে আমি যে কটা ক্লাস নিব আজকেও আমি আমার ক্লাস শেষে 3D মডেলের মাধ্যমে এবং প্রকৃত আরোগ্য হলে কি হয় সেটা আমি 3D মডেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। যে যখন আপনারা ভিডিওতে দেখবেন তখন এই বিষয়টা একদম সুস্পষ্টভাবে গেঁথে যাবে যে আসলে আরোগ্য, প্রকৃত আরোগ্য বলতে কি বোঝানো হয়। এখন দেখেন এই যে ছবিটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এখানে হেলথ, হেলথের আগে ডাব্লিউ দিছে, ওয়েলথ, ওয়েলথ। আর এখানে দেখেন নিচে রয়েছে রিকভারি, রিকভারি মানে স্টার্ট কভার, মানে আমাদের শরীরটা কি হচ্ছে পুনরায় সেটা ঠিক হওয়ার জন্য কি কাজ শুরু করেছে। এই জন্য এখানে দেখেন স্টার্ট, স্টার্ট, কভার। আপনি এই দুটো ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন শুরুটা হচ্ছে। অর্থাৎ আরোগ্য, রিকভারি এটা কিন্তু আমাদের শরীরের মৌলিক নীতি। অর্থাৎ আমাদের মানব দেহ কি একটা পরিপূর্ণ একটা, এটা চলার জন্য একটা সংবিধান আছে, যে সংবিধানটা আমাদের শরীর মেনে চলে। তো এই যে সংবিধান বা মৌলিক নীতির সমষ্টি যা আমাদের দেহ কাঠামো, এর কার্যকারিতা এবং এই সংগঠনকে আমাদের কি করে, পরিচালিত করে। এবার এই যে ব্যাপারটা হয় আমাদের শরীর কিভাবে সুস্থ হয় বা আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষ কিভাবে হয়, এই প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল একটা প্রক্রিয়া এবং এটা একটা গতিশীল রয়েছে। আর এটা টোটাল ভিতরে কি এনার্জি ফর্ম রয়েছে। এখন এই অবস্থার জন্য আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক এই উদ্দীপনার যে প্রক্রিয়াগুলো আছে এটা ক্রমান্বয়ে প্রতিনিয়ত কি হচ্ছে, এটা বর্ধিত হচ্ছে বা এটা চলমান রয়েছে। এখন মানবদেহে এই প্রক্রিয়াটা কোথা থেকে মূলত আমরা যদি ছোট করি তাহলে আমাদের প্রোটন অর্থাৎ প্রোটিন, প্রোটিনের থেকে আমাদের সংশ্লেষণ হয় ডিএনএ তে, এটা এনকোড করে আমাদের কোষ, টিস্যু, তারপর অঙ্গের বিকাশ হচ্ছে এবং আমাদের শরীরে যে কার্যকারিতা রয়েছে এটা দিন দিন বেড়ে চলেছে। এর মাধ্যমে আমাদের মৌলিক যে কার্যক্রম, যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হৃদয় স্পন্দন হচ্ছে,
এই সকল কিছু কিন্তু আমাদের শরীরের ভিতরে বিদ্যমান রয়েছে। তো আমাদের বেশ এখানে মোট 17টা সাবজেক্ট রয়েছে, যেটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করতেছি 9 এবং 10 এই দুটো অধ্যায়। আর কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব, এর সাথে হচ্ছে ব্যক্তি সত্তা স্বাতন্ত্র্য, ওষুধ সত্তা স্বাতন্ত্র্য, এই দুটোকে একসাথে আলোচনা করব। তাহলে আরোগ্য উপশমের মধ্যে পার্থক্য আমাদেরকে করতে হবে। এবং দেখেন একটা এখানে একটা ছবি দেখেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা, যেটাকে সংক্ষেপে আরএ বলা হচ্ছে। এই ছবিটা যদি ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এখানে বেশ কিছু বিষয় রয়েছে। এই ছবিটাতে আপনি দেখেন এখানে লাল লাল চিহ্ন না, এখানে প্রচুর ব্যথা রয়েছে। এটা একটা অটো ইমিউন ডিজিজ। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে দেখা যাচ্ছে সে কি করলো, সে স্বাভাবিকভাবে যে বসে রয়েছে অফিসে যে কাজকর্মগুলো করে, সেই কাজকর্ম সে সঠিকভাবে করতে পারছে না। সে যে ব্যায়াম করে সেটা করতে পারছে না, যে খাদ্য খাবার আছে সেইগুলো খাচ্ছে, তার প্রতিনিয়ত দিনের মধ্যে তার সেটা ব্যাহত হচ্ছে। এখন সে কি চাচ্ছে, এটাকে আপাতত ডাক্তার বলে কি, ডাক্তার আমার আপাতত আজকে এই কাজটা করতে হবে, যেমন তার অফিস আছে, খুব ইমার্জেন্সি কাজ আছে, সে বলছে কি ডাক্তার আপনি আজকে অন্তত পক্ষে আমাকে এমন একটা ওষুধ প্রয়োগ মানে ওষুধ দেন যে সেটাকে আমি আজকে কাজটা করতে পারি, এরপরে আপনার কাছ থেকে বিস্তারিত আপনি আমার কথা শুনে দেখে শুনে বুঝে ওষুধ দিবেন। এরকম কিন্তু আপনারা যারা প্র্যাকটিস করেন তখন কিন্তু এরকম দেখতে পাবেন। এমন অনেক সিচুয়েশন আছে যে সিচুয়েশন গুলো আমাদেরকে কি করতে হয়, ওই সময় রুগীকে বুঝে, অর্থাৎ রুগীর মেন্টাল কন্ডিশনটাকে বুঝে কিন্তু তাকে আমাদের কি করতে হয়, তাকে এমন একটা ওষুধ প্রয়োগ করতে হয় যাতে তার মানসিক প্রশান্তি আসে। সেটার জন্য আপনি প্লাসিবো দিতে পারেন, উইথ মেডিসিন দিতে পারেন, যেভাবে পারেন, কারণ তার মানসিক প্রশান্তি না আসলে কিন্তু সে দ্বিতীয়বার আপনার কাছে সময় নিয়ে আসবে না। আর যদি আপনি তাকে বোঝাতে সক্ষম হন যে না দেখেন আপনার এই যে উপশমটাও হবে, আরোগ্যও হবে, আপনি আমাকে একটু সময় দেন, আপনার পুরো কেস টেকিংটা করি। আর যদি সময় বেশি না থাকে তাহলে আপনি আরেকজন আপনি ডাক্তার দেখাতে পারেন, আপনি আমাকে একটা সময় দিবেন, আমি আপনার সম্পূর্ণ চিকিৎসাটা করার জন্য আপনার জন্য আমার সময় লাগবে, আপনার পুরো রোগী লিপিটা করতে। এইভাবে আপনি কাউন্সিলিং করলেন। তো সে যদি একটা পেইন কিলার খায় সেক্ষেত্রে উপশম হয়। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেমন আপনার ম্যাথাড্রেক্সটা থাকলো, পেনিসিলিন থাকলো, এই ধরনের যে মেডিসিন গুলো আছে অ্যালোপ্যাথিক, এই ধরনের ওষুধ খাচ্ছে বা ইনজেকশন দিচ্ছে বা অ্যালজিন যে ওষুধগুলো প্রয়োগ করা হয়, এগুলো দিলে কিন্তু সাময়িকভাবে ওটা কমে যাচ্ছে। দেখেন অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির মধ্যে গত ক্লাসে আলোচনা করেছিলাম, মানে 15 দিন আগে। তখন দেখেন ওইখানে কিন্তু তাদের কাজ কি, যে কোনো উপায় হোক যে সমস্যাটা নিয়ে আসছে সেই সমস্যাটা সমাধান করা, তাৎক্ষণিকভাবে সেই সমস্যাটা সমাধান করা। আর আমাদের হোমিওপ্যাথির মূল কাজ কি, যেভাবে হোক সেটা না, এর প্রকৃত কারণ অর্থাৎ রুট কজটাকে খুঁজে বের করে সেটাকেও নির্মূল করা। আমরা বিশ্বাস করি একটা বট গাছের অনেক ডালপালা রয়েছে, যদি আমরা গোড়াটাকে কেটে দিই তাহলে ডালপালা বারবার ছাঁটা লাগে না, অর্থাৎ আপনার প্রত্যেকটা শিকড় বারবার কি কাটা লাগবে না, যদি আমরা কি করি, আমরা পুরো গোড়া থেকে কেটে দেই। আর অ্যালোপ্যাথিক সিস্টেমে আপনার কি করবে, সেখানে করবে কি আপনার প্রতিনিয়ত ডাল কাটবে, কারণ যে সমস্যা, যে ডালটা আপনার রাস্তায় পড়ছে বা যেটা বেশি সমস্যা হচ্ছে সেটা সমাধান করবে, এবং সেই সমাধানটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আরোগ্য হলো একটি সামগ্রিক শব্দ যা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক স্বাস্থ্যের সমন্বয় বোঝায়। আপনি একটু খেয়াল করেন, সামগ্রিক শব্দ, আরোগ্যটা একটা সামগ্রিক শব্দ যেখানে শারীরিক আমাদের পুরো শরীরটা থাকছে, মানসিক আপনার শরীর মনের যে কোনো সমস্যা হতে পারে, আধ্যাত্মিক স্বাস্থ্য সমন্বয়কে বোঝায়। আরোগ্য মানে কোনো রোগ বা আঘাত থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠা, আগের মতন স্বাভাবিক জীবন যাপন করা, যেটা আমাদের হোমিওপ্যাথিতে প্রথম আমরা যে অ্যাফোরিজম আছে সেই অ্যাফোরিজমে আমাদের স্যামুয়েল হ্যানিম্যান স্যার বলেছেন যে সিকের কথা বলা হয়েছে। তো এই আরোগ্য যদি বুঝতে হয় তাহলে আমাদের অর্গান অফ মেডিসিনে চলে যেতে হবে। এখন আমার মনে হয় এই অর্গান অফ মেডিসিনে আমাদের চিরঞ্জীব মন্ডল স্যার তো বর্ণনা করছেন খুব সুন্দরভাবে, আমাদের সিইও স্যারও আপনার বর্ণনা করেছেন,
এই বিষয়ে আপনারা বলতে পারবেন এখান থেকে কেউ একটু হ্যান্ড রেজ করে বলার চেষ্টা করুন, যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা চেষ্টা করুন। আমাদের আরোগ্যের যে সংজ্ঞাটা আমরা বলেছি 1 নম্বর অ্যাফোরিজমে, কারো কি মনে আছে বা কেউ কি বর্ণনা করতে পারবেন নিজের মতো করে, মানে 1 নম্বর অ্যাফোরিজমে মূলত কি বলা হয়েছে? একটু চেষ্টা করেন, কারণ আমাদের এইটা হচ্ছে প্রথম বিষয় তো, অর্গাননের প্রথম অ্যাফোরিজম, অর্থাৎ আপনাদের এটা খেয়াল রাখতে হবে। এখানে কি বলা আছে, আপনাকে ইংলিশটা মুখস্থ করেন। The physician's high and only mission is to restore the sick to health, to cure as it is termed. অর্থাৎ the physician's high and only mission, আমাদের একমাত্র উদ্দেশ্য রিয়েস্টোর করা, সিক টু হেলথ মানে আপাতত যে অসুস্থ সিক আছে একে হেলথ অবস্থায় নিয়ে যাওয়া, মানে পূর্বে যে অবস্থায় ছিল প্রকৃত যে আরোগ্য। এখন প্রকৃত আরোগ্য বলতে কি বোঝানো হয়, একটা মানুষ সুস্থতার লক্ষণ যদি আমাকে বুঝতে হয় তাহলে বুঝতে হবে একজন আরোগ্য মানে প্রকৃত সুস্থ মানুষের সংজ্ঞাটা আমাকে বুঝতে হবে। এখন দেখেন প্রকৃত সুস্থকে, প্রকৃত সুস্থ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যে ব্যক্তি 3 বেলা নিজে থেকে ক্ষুধা পায়। প্রথম হচ্ছে তার 3 বেলা নিজে থেকে ক্ষুধা পাবে এবং খেয়ে তৃপ্তি পাবে। তৃপ্তিটা কি, যে খাবারই দিক না কেন, সে যদি পান্তা হয় সে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকবে, হে প্রভু বা হে ভগবান আমি সৌভাগ্যবান, বা ইসলাম ধর্মে হলে বলবে সে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, যে শুকরিয়া জানাবে, শুকরিয়া জ্ঞাপন করবে। প্রত্যেক ধর্মে এই কথাটা বলা হচ্ছে, অর্থাৎ সে ঈশ্বরের প্রতি, সেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা থাকবে, কারণ সে পান্তা হলেও খেতে পাচ্ছে। কিন্তু অনেকেই আছে যারা এই পান্তাও খেতে পারে না। এই পৃথিবীতে অনেকেই দারিদ্র সীমার এতটা নিচে অবস্থান করে, যারা 3 বেলা খাবার জোটে না, তাহলে সে যে পান্তা খেতে পারছে এটাও অনেক বড় ব্যাপার। তাহলে সে কৃতজ্ঞ থাকবে কার কাছে, ঈশ্বরের প্রতি, কারণ সে খেতে পারছে। এই খাওয়া হলো, এবার ঘুম হবে। ঘুমটা হবে মিনিমাম 6 ঘন্টা, মানে 5 থেকে 6 ঘন্টা ঘুম হবে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতেও পারে, নাও দেখতে পারে। দেখলে সেটা সুস্বপ্ন হবে, কোনো দুঃস্বপ্ন হবে না। দুঃস্বপ্ন দেখলে কিন্তু সেটা সুস্থতা নয়, তাহলে সুস্বপ্ন দেখবে। এবার ঘুমটা, ঘুমের মাঝখানে নাক ডাকবে না, কিন্তু স্বাভাবিক ঘুম হবে। অনেকে বলবে নাক ডাকাটা তো আসলে এটা সমস্যা না, অবশ্যই এটা সমস্যা, কারণ সুস্থ মানুষ নাক ডাকে না, কারণ নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, কিছু কিছু ডিজিজের কারণে সে নাক ডাকে। এবার ঘুম হচ্ছে, ঘুমের মধ্যে সে কিন্তু বারবার উঠবে না, এক ঘুমে গভীর ঘুম হবে। ঘুমটা গভীর হবে, ঘুম থেকে উঠে গেলে তার শরীরে একটা ফুরফুরে ভাব তৈরি হবে, কাউকে ডেকে দেয়া লাগবে না, সে নিজের থেকে নিজের তাগিদে উঠবে। এবং ওঠার পরে সে আর ঘুমাবে না, সে বলবে না যে না আরেকটু শুয়ে থাকি, আবার একটু শুই, মানে যে আবার একটু বিশ্রাম নিয়ে 5 মিনিটের কথা বলে আধা ঘন্টা সে শুয়ে থাকবে না। অর্থাৎ সুস্থ মানুষের কখনো কি করা লাগে না, শোয়া লাগে না, কাউকে ডেকে উঠানো লাগে না, সে নিজের থেকে উঠতে পারে। এবার ঘুম থেকে ওঠার পরে সে 1 গ্লাস পানি খাবে। সকালবেলা পানি খাওয়ার পরে সে কি করবে, পানি খাওয়ার পরে সে পানি খেলো, একটু সময় ওয়েট করবে, বা জল খালো বা যা কিছু সকালবেলা কিছু খেলো। এই খাওয়ার পরেই তার মানে হালকা উষ্ণ গরম জল হতে পারে, স্বাভাবিক জল হতে পারে, যেটাই খাক না কেন, খাওয়ার পরে তার বাথরুম হবে। বাথরুমটা হবে 3 মিনিটের মধ্যে। কয় মিনিট, এটা নোট ডাউন করবেন, 3 মিনিট। সুস্থ মানুষের 3 মিনিটও অনেক। 3 মিনিটের মধ্যে তার বাথরুমটা হয়ে যাবে। এখন অনেকে বলতে পারে যে না আমার বাথরুম তো ক্লিয়ার, 3 মিনিটের মধ্যে হয়, খুব ভালো কথা, আপনার বাথরুম ক্লিয়ার আছে, কিন্তু আপনার কি বাথরুম হওয়ার পরে ক্ষুধাবোধ তৈরি হয়? এবার বলুন যে না তা হয় না, তাহলে পেট ক্লিয়ার। 2 বার বা 3 বার বাথরুমে যায়। অনেকে বলে আমার তো পেট একদম ক্লিয়ার, 4 বার বাথরুমে যায়। তাহলে 4 বার যদি বাথরুমে যায় তাহলে কি তাকে বলা যাবে সুস্থ? কিন্তু সে দীর্ঘ 20টা বছর ধরে প্রতিদিন 3-4 বার করে বাথরুমে যাচ্ছে, তার কাছে বলে আমার পেট ক্লিয়ার আছে। আরেকজন বলবে যে না আমার একদম পেট ক্লিয়ার, বাথরুম করতে কত সময় লাগে, আপনি সময়টা জিজ্ঞাসা করবেন, সে বলবে 20 মিনিট। তাহলে কি সে ঠিক আছে? না। তাহলে আপনাকে এই বিষয়টা খুব ক্লিয়ার হতে হবে যে তার বাথরুম হতে 3 মিনিট সময় লাগবে, এবং বাথরুম হওয়ার পরে তার মধ্যে ক্ষুধাবোধ তৈরি হবে। এটা প্রকৃতির নিয়ম, কোনো খালি জায়গা ফাঁকা থাকে না।
আপনার পেটটা যখনই খালি হয়ে যাবে, এখন ওই জায়গাটা ফাঁকা হয়ে গেলে আপনার মধ্যে একটা ক্ষুধাবোধ তৈরি হবে, তখন তাকে কিছু না কিছু খেতেই হবে। এবার যেটাই খাক না কেন, ওই খাবারটা খাওয়ার মধ্যে সে কখনো তর্ক বিতর্ক করবে না। অর্থাৎ সেটা লবণ হলো না তিতা হলো, একটা সুস্থ মানুষ কখনো খাবার নিয়ে কখনো কি করে না, তর্ক করে না। তর্ক করে অসুস্থ মানুষ। সুস্থ মানুষের যদি লবণ বেশি হয়, সে কি করবে? যে সুস্থ, সে করবে পানি ঢেলে নিবে, তর্ক করবে না, ধুয়ে খেয়ে ফেলবে। কারণ কি? সে জানে যে না, ভুল হতেই পারে। প্রতিদিন একটা মানুষ যিনি রান্না করছেন সেও তো মানুষ, একবার না ভুল হয়ে গেল, এটা তো তার জন্য তো শুলে চড়ানো যাবে না, তাকে তার জন্য রাগ করা যায় না। এই তুমি কি রান্না করছো, খাওয়া যায় না, সব ধরে ফেলে দিবে, এটা কি সুস্থ? এটা সুস্থ না। এবার যদি লবণ কম হয়, তাহলে সে একটু লবণ দিয়ে নিবে এবং একটা মুশকিল করে আসবে। সে বলবে যে সমস্যা, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই, তুমি খেও, যা হয়েছে ভালো হয়েছে। সে কিন্তু কোনো তর্ক করবে না, কারণ সে জানে তর্ক করে জেতা যায় না। তর্ক, যদি আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, একজন আহ যে বোকা বা যে আপনার অসামাজিক যারা রয়েছেন, তাদের সাথে কিন্তু কোনো বুদ্ধিমান ব্যক্তি তর্ক করে না। কারণ তার সাথে যদি তর্ক করে, তাহলে তার যে ক্ষমতাটা রয়েছে সেটাই কমে যাবে। কারণ এই বিষয়টা আপনার প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো যারা অজ্ঞ ব্যক্তি রয়েছে তাদের সাথে কিন্তু তর্কে যায় না, কারণ তার সাথে তর্ক করে ওই সময়টাই তার অতিরিক্ত নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সুস্থ ব্যক্তি এরপরে কাজে যাবে। এখন কাজে যাওয়ার পরে সারা দিন তাকে মানুষ বেশি কথা বলতেই পারে, কারণ সে জানে সে কি, কারণ সে জানে সে সৃষ্টি সেরা জীব, সে ঈশ্বরের পুত্র। আমাদের সনাতন ধর্মে বলা হয় অমৃত পুত্র, অমৃতের সন্তান, ঈশ্বরের পুত্র আমরা। আর ইসলাম ধর্মে বলা হয় আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। এখন যে ভাবেই বলি না কেন, সর্বোচ্চটা বলা হচ্ছে মানুষকে। তাহলে এ ব্যক্তি আমাদের অমৃত পুত্র, মানে অমৃত সেই জিনিসটা যেটার জন্য দেবতা এবং দানব সবসময় যুদ্ধ করে চলেছে, অমরত্ব লাভের জন্য, স্থায়ী থাকার জন্য। কিন্তু আমাদের মানুষকে বলা হয় সেই অমৃত পুত্র, অমৃতের সন্তান। কোন অমৃত কেন বলা হয়? কারণ আমাদের অমৃত জ্ঞানের মাধ্যমে আমরা সেই ঈশ্বরকে লাভ করতে পারি। আমরা যদি সেই জ্ঞানটা লাভ করি, তাহলে আমরা ঈশ্বরকে লাভ করব। এই যে বিষয়টা, অর্থাৎ খাওয়া, ঘুম, পায়খানা, মেজাজ, এই চারটা জিনিস যার ঠিক আছে, সে হচ্ছে প্রকৃত সুস্থ ব্যক্তি। এর বাইরে যে সমস্যাটা আছে সেটাই হচ্ছে অসুস্থতার লক্ষণ। এবার এই আরোগ্য ও রিকভারি, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এই জন্য আমি আরোগ্য করার আগে একজন সুস্থ ব্যক্তি তার সম্পর্কে জানলাম। এই সুস্থ ব্যক্তির মধ্যে আমরা বলবো কি, তার মধ্যে যে 6টা ট্রু ডিজিজ আছে, এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সিক মানে যার মধ্যে 6টা ট্রু ডিজিজ ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সিক মানে যে আপাতত ডাক্তারের কাছে আসে না, সে সুস্থ আছে, সে কোনো ওষুধ খায় না, সেই কিন্তু সিক। এখন এই সিকটা আমরা কিভাবে বুঝতে পারি? হতে পারে সে ডাক্তারের কাছে আসছে না, সে বলছে যে ডাক্তার সাহেব, আরেকজন রুগীকে নিয়ে আসছে, কথায় কথায় সে বলল যে আসলে আপনাদের এখানে অনেক কথা শুনলাম, কিন্তু আমার আসলে কোনো রোগ নেই, কিন্তু আমি না যেখানে সেখানে প্রস্রাব করতে পারি না। যেখানে সেখানে আমি কি করতে পারি না, প্রস্রাব করতে পারি না, আমি পথে ঘাটে প্রস্রাব করতে পারি না। এই যে এতটা পথ আসছি আপনার, এই যে এত দূর, শুধুমাত্র আমি বাড়ির বাইরে কোথাও প্রস্রাব করতে পারি না, যার কারণে আমি আপনাদের এখানে আসতে চাই না, এত দূরে আসতে চাই না। কিন্তু এ অনেক অসুস্থ বিধায় আপনার এখানে নিয়ে আসলাম। সে কিন্তু সুস্থ তার কথায়, কিন্তু আপনাকে এমন একটা কথা বললো, অর্থাৎ স্বাভাবিকভাবে সে প্রস্রাব করতে পারছে না, সে কিন্তু সিক। যদিও বা তার ভিতরে কোনো, সে বলতেছে তার কোনো সমস্যা নেই, আপাতত কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষায় কোনো রোগ নেই, সে কিন্তু প্রস্রাব পায়খানা সবই ঠিক আছে, কিন্তু সে প্রস্রাব করতে পারে না লোক সম্মুখে, অর্থাৎ বাইরে প্রস্রাব করতে পারে না। তাহলে এই যে অবস্থা, এটা কিন্তু সিকের বর্ণনা। এবং এর চিকিৎসা কিভাবে করতে হবে সেটা আমাদের অর্গান অফ মেডিসিনে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, আমাদের ধারাবাহিকভাবে আপনারা যদি আমাদের ক্লাসগুলো করেন, তাহলে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট আপনার ধারণাটা পাবেন। এরপরে দেখেন, তাহলে রিকভারি কি? রিকভারি হলো একটি আরো সীমিত শব্দ। ওই আরোগ্যটা অনেক বড় একটা শব্দ, এটা সীমিত শব্দ।
যা শারীরিক স্বাস্থ্যের পুনরুদ্ধারকে বোঝায়। রিকভারি মানে কোনো রোগ বা আঘাত থেকে শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠা, স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার ক্ষমতা ফিরে পাওয়া। আপনি আঘাত পেয়েছিলেন, হাতটা ভেঙে গেছিল বা কেটে গেছিল, কাঁটাটা জোড়া লেগে গেছে, ওইটা সুস্থ হচ্ছে, অর্থাৎ আপনার কালো কালো দাগ আছে, অর্থাৎ আপনার কেটে গেছে, কেটে যাওয়ার পর ওটা শুকায় গেছে, আপনার ওই যে কালো দাগ আছে, আপনি কাজকর্ম করতে পারতেছেন, এটা হচ্ছে রিকভারি। আপনাকে আরোগ্য বলতে ওই পূর্বের অবস্থায়, অর্থাৎ আপনার ত্বক যেমন ছিল সেই অবস্থায় চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমার রিকভারি চলবে। আরোগ্য হবে যখন ওটা পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। এখন আমি কিছু পার্থক্য সামনে তুলে ধরি, তাহলে আরোগ্য এবং রিকভারি এভাবে আমি বর্ণনা করতে পারি। অর্থ যদি চিন্তা করা হয়, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক স্বাস্থ্যের সমন্বয় সাধন করা, যেটা সমন্বয় হচ্ছে সেটা হচ্ছে আরোগ্য। আর রিকভারি হচ্ছে শারীরিক স্বাস্থ্যের পুনরুদ্ধার, আপনার কেটে গেল সেটাকে পুনরুদ্ধার করলো। লক্ষ্য কি? আরোগ্যের মূল লক্ষ্য আগের মতন স্বাভাবিক জীবন যাপন করা, সুস্থ স্বাভাবিক জীবন। অর্থাৎ এখানে কনসাসনেস ভার্সেস ফ্রিডম, আপনি স্বাধীনভাবে একটা চিন্তা করতে পারেন। আপনাকে দুটো মানুষ বেশি কথা বললো, আপনি কোনো রিয়াক্ট করলেন না, এটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলেন। এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা স্বাভাবিক জীবন যাপনের যে জায়গাটা, ওইটাকে আগের মতো এই জায়গাটা নিয়ে যাওয়াই হচ্ছে আরোগ্যের মূল লক্ষ্য। রিকভারির মূল লক্ষ্য স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার ক্ষমতা ফিরে পাওয়া। আপনার কেটে গেছে, কাটাটা সেরে গেছে, আপনি কাজ করতে পারছেন। পা ভেঙে গেছিল, পাটা এখন হাঁটতে পারছেন, কিন্তু মাঝে মাঝে আমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয়। রিকভারি পরিপূর্ণ এখনো হয়নি, চলছে, রিকভারি চলছে, আরোগ্য হয়নি। আরোগ্যের সময়সীমা দীর্ঘকাল। আমাদের হ্যানিম্যান স্যারের অনুসারে ক্রনিক ডিজিজে আপনার সময় লাগবে, এবং 2 বছরের কথা বলা হয় ওখানে। আর যদি 10 বছরের রোগ হয়, মিনিমাম 10 মাস সময় তো লাগবে, মানে আমার একটা গড় হিসাব বলতে পারি, কারণ এটা দীর্ঘস্থায়ী সময় লাগে। আর রিকভারি হতে সময় লাগে কত? আপনার 24 থেকে 72 ঘন্টা, রোগ অনুসারে। কোনো কোনো দিন 3 থেকে 7 দিন, কোন দিন 15 দিন লাগবে। 1 থেকে 3 মাস, সর্বোচ্চ 3 মাস রিকভারির সময় হচ্ছে স্বল্প স্থায়ী, এবং সেটা 1 থেকে 3 মাস সর্বোচ্চ রিকভারির সময়কাল। প্রক্রিয়া, আরোগ্যের প্রক্রিয়ায় 3টা স্টেজ থাকতেছে: শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। যদি সে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা না থাকে, আধ্যাত্মিক কেন বলা হচ্ছে? একজন সুস্থ মানুষ সে জানে যে সে কিছুই করেনি, এই পৃথিবীতে আসছে, সে খালি হাতে যাবে, খালি হাতে, এবং এই পৃথিবীতে সে কি একটা পুতুলের মতন সে কাজ পরিচালনা করছে, এখানে পৃথিবীতে তার কিছুই নাই। তাহলে সে কেন এ নিয়ে বড়াই করবে, কেন অহংকার করবে? এই জন্য আধ্যাত্মিক জ্ঞানটা তার মধ্যে থাকা লাগবে, এবং আরোগ্যের জন্য আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে জাগ্রত হওয়াটা খুবই দরকার। কিন্তু রিকভারির ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান জাগ্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং বৈশিষ্ট্য আরোগ্য এবং রিকভারি, এইটা হচ্ছে আমি উদাহরণ অলরেডি দিয়েছি, সেজন্য আর বললাম না। এবার আরোগ্য উপশম, রিকভারি বলেছে উপশম। উপশমটা আরো ক্ষণস্থায়ী প্রকৃতির, রিকভারি আর উপশম প্রায় একই। অনেকে এটা একই বলে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় কিছুটা পার্থক্য আছে, আমি মনে করি। এখন আরোগ্যের প্রকৃতি সম্পূর্ণ, এবং উপশম হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ আপনার পেটে ব্যথা করছে, আপনার টয়লেট হচ্ছিল, সমস্যাটা কি? আপনি গতদিন গরম ঠান্ডার সময় প্রচুর গরম আবহাওয়া ছিল, আপনি বিয়ে বাড়িতে গেছেন, আপনি খাবার খেয়েছেন প্রচুর পরিমাণে, খাবার খাওয়ার পরে বিরিয়ানি খেয়েছেন, আরো অনেক কিছু খেয়েছেন, এখন আপনার প্রচুর পরিমাণে পেট খারাপ হয়েছে, আপনার ডায়রিয়া হচ্ছে, পেট ডাকছে। এবার আপনার উপশমটা কি? আপনি প্রতিনিয়ত পেট ডেকে ডেকে আপনি বাথরুমে যাচ্ছিলেন, হালকা স্যালাইন খেয়েছেন, আপনার বাথরুমে যাওয়ার হারটা কমেছে। এটা কিন্তু এক প্রকার উপশম, কিন্তু এটা কিন্তু এখনো রিকভারি চলছে। উপশম শুরু হলো, রিকভারি চলছে। এবার এখন আরোগ্যের লক্ষ্য হচ্ছে পুরোপুরি অসুস্থ রোগ থেকে, সম্পূর্ণ অসুস্থতা থেকে মুক্তি পাওয়া। আর রিকভারি তার আগ পর্যন্ত, উপশম হচ্ছে শুরু। তার মানে কি, আমার কেবল শুরুটা হলো বাথরুম কমা থেকে, এখনো পেট কামড়ানো হালকা কমবে, পেটে জ্বালা পোড়া ভাব কমবে,
তারপর আমার দুর্বলতা কমবে। এই উপশমটা হচ্ছে শুরুটা হচ্ছে, এবং উপশমটা খুব দ্রুত করতে হয় এবং দ্রুত হওয়া লাগে। তারপরে আরোগ্য তো ধীরে ধীরে হলে মানুষ মানে, কিন্তু উপশমটা যদি দ্রুত না হয়, সে আরোগ্যের জন্য আপনাকে সময় দিবেন। আরোগ্যের জন্য দীর্ঘ সময় লাগে, সেটা অনেকেই মনে করে, কিন্তু উপশমের জন্য আপনাকে স্বল্প সময়ের মধ্যেই উপশমটা আনতে হবে, না হলে কিন্তু হবে না। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন আপনার সর্দি কাশি, আপনার ক্যান্সারের রোগীও কিন্তু সর্দি কাশি হয়। এখন সে কাশি দিতে 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 প্রস্রাব হয়ে যাচ্ছে। এখন সে চাচ্ছে যে কাশিটা আপাতত কমুক, আপাতত সে তার মূল প্রত্যাশা কি, একটু উপশম, যাতে কাশি দিলে যে প্রস্রাব হচ্ছে এটা যেন না হয়, তাহলে তার ক্যান্সার ট্রিটমেন্টটা আপনার কাছে করবে। আরোগ্য করতে হবে ক্যান্সার, কিন্তু উপশম লাগবে সর্দি কাশির। অর্থাৎ কেন কাশির কারণে তার প্রস্রাব হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি অ্যাফোরিজম নাম্বার 1 নম্বর তো অলরেডি উল্লেখ করে দিয়েছিলাম, তারপরে এটা নিয়ে আসছি। অর্গান অফ মেডিসিনে আমার ফার্স্ট অ্যাফোরিজম, দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক, টু হেল্প, টু কিওর। অ্যাজ ইট ইজ টার্ম, মানে যেটা বর্ণিত হয়েছে, স্যার বলছে বর্ণিত হয়েছে কোথায়, অর্গান অফ মেডিসিন, অর্থাৎ 1 থেকে 291 সূত্রে তিনি বর্ণনা করেছেন এই প্রকৃত আরোগ্য, সিক এর বর্ণনা, এটা বোঝার বর্ণনা, ওটা কিন্তু তিনি বর্ণনা করে গেছেন ধারাবাহিকভাবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই সিক সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা দিলেন আমাদের, সিক সম্পর্কে আমাদের কেন স্যার বলেছেন, ক্রনিক ডিজিজে আপনার বর্ণনা তিনি করেছেন আমাদের সোরা চ্যাপ্টার সোরা পার্ট 1-2 তে কিন্তু সিক সম্পর্কে বর্ণনা করা আছে, এবং প্রকৃত সিকের বর্ণনাটা কিন্তু আমাদের কেন স্যারের কথা থেকে আমরা বুঝতে পারি। সিকের বর্ণনাটা অর্থাৎ অর্গাননকে যদি বুঝতে হয়, তাহলে আপনাদের কেন ফিলোসফি বুঝতে হবে, কেন স্যারের কেন লেজার রাইটিংটা পড়তে হবে, না হলে কিন্তু এটা হবে না। এবং এই যে সিকের কথা, লাইফ কিউরস লাইফ, অর্থাৎ আমাদের সম সমান সময়তি, এই যে বিষয়টা, আপনি সিকের বিষয়টা আপনি যদি কেন স্যারের জীবনীটা বুঝেন, হ্যানিম্যান স্যারের জীবনীটা যখন পড়েন, তখন আপনি দেখবেন এনারা অ্যালোপ্যাথিক সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে, যখন হ্যানিম্যান স্যার তো চিকিৎসা পদ্ধতি তার কাছে খারাপ লাগছে, যে আমি মানুষকে সুস্থ করার জন্য আমার চিকিৎসাতে সে আরো বেশি অসুস্থ হচ্ছে, সেই জন্য তিনি পদ্ধতিটাই নতুন করে নিয়ে আসলেন এবং নিজে গবেষণা প্রচুর পরিশ্রম করেছেন। এবং যখন আমাদের কেন স্যার যখন তার পরিবারে তার স্ত্রীর যখন রোগটা যখন সারলো না, পরবর্তীতে যখন হোমিওপ্যাথি ডক্টরের চিকিৎসা সারলো, তখন তিনি দেখলেন যে না, এখানে কিছু আছে, তারপরে কিন্তু তিনি হোমিওপ্যাথি গ্রহণ করেন। অর্থাৎ হোমিওপ্যাথিতে যারা আছেন তারা কিন্তু অশিক্ষিত না। বাংলাদেশে এই প্রচলনটা আছে, যার নেই কোনো গতি সে পরে হোমিওপ্যাথি, অর্থাৎ এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, যে কোনো প্রফেশনের থেকেই যোগ্যতা, মানে যে কেউ পড়তে পারে। এইটার কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা, কারণ আমরা মেডিকেল সায়েন্সের যে বেসিক জায়গাটা এটা আমরা শিখিনি। কিন্তু আমাদের হ্যানিম্যান স্যার জানতেন না যে তার চিকিৎসা পদ্ধতি আমাদের বাংলাদেশ সহ এই সকল দেশে এসে এতটা মানে এমন ভাবে প্রচার হবে। তিনি ভেবেছিলেন যে তারা যেমন আপনার অ্যালোপ্যাথিক সর্বোচ্চ ডিগ্রি ধারণ করে একজন বড় বড় ডক্টরেট ডিগ্রি করে, এমডি ডিগ্রি করে তারা পরবর্তীতে হোমিওপ্যাথিতে আসছেন, তিনি ভাবছেন যে শিক্ষিত যারা অনেক মেধাবী, অনেক পণ্ডিত ব্যক্তি, যারা যারা প্রকৃত সন্ধান জানতে চায়, যারা নিজেকে জানতে চায়, তারা আমার হোমিওপ্যাথি গ্রহণ করবে। কিন্তু এখন হোমিওপ্যাথি যে কেউ গ্রহণ করার কারণে আমাদের এই প্রচার প্রসারটা হচ্ছে, কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে এটা অনেক জায়গায় কিন্তু ভুল প্রচার হচ্ছে। অনেকে আছে প্যাটেন্ট ফাইল সব বিভিন্ন জিনিসে ব্যবহার করেন, যেটা অপহোমিওপ্যাথি বলা হয়। তো অপহোমিওপ্যাথি বলতে কি, যেটা দরকার না, অর্থাৎ বিনা না জেনে না বুঝে আপনার ওষুধ প্রয়োগ করা, এর যে একটা যেটা এটা একটা শক্তি, আপনি খেয়াল করেন, যেটা আপনার ক্যান্সারকে আরোগ্য করতে পারে, এত বড় মারাত্মক একটা শক্তি, এটা যদি ভুল প্রয়োগ করা হয়, প্লেন ক্র্যাশ করলে কিন্তু মানুষ বাঁচে না। তদ্রূপ শক্তি, এনার্জি লেভেলে যদি আমাদের ভুল হয়, সেটারও কিন্তু সুদূরপ্রসারী ক্ষতি রয়েছে। আপনার জল জীবন, জলের এক নাম জীবন, পানির এক নাম জীবন। আবার এই পানি অতিরিক্ত খাওয়াই দিল কিন্তু সে মারা যাবে। আপনি দেখেন
আপনি 1 গ্লাস পানি খেতে পারেন একবারে, অনেকে 2 লিটার পানি খেতে পারে। এখন আপনি 1 গ্লাস খেতে পারেন, আপনাকে যদি আমি 5 লিটার পানি আপনার মুখে ঢেলে দিই, কিছুক্ষণ আপনি খেতে পারবেন, তারপরে কিন্তু আর খেতে পারবেন না, দমটা আটকে যাবে, ওই পানিতেই কিন্তু জীবন চলে যাবে। আবার এই পানি তো জীবন। তো এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে বিষয়গুলো বুঝতে হবে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাহলে হ্যানিম্যান স্যার কি লিখছেন দেখেন, হ্যানিম্যান clearly write it is the man that is sick. এখানে দেখেন কোন ব্যক্তির রোগ হয়েছে। এখন আমরা তো রোগ এবং রোগী, হ্যানিম্যান স্যার খুব সুন্দরভাবে বলেছেন কি, the man that is sick, এই মানুষটাই অসুস্থ। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এখানে বলা হয়, কিন্তু এরপরে কিন্তু আরো এগিয়ে গেছেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এতটুকু তো আমরা সবাই জানি, সবাই বলি, কিন্তু এখন আমরা পরবর্তীতে যারা আপনারা দেখেন পরে সেটাকে কিন্তু আরেকটু গভীর করে বলা হয়। আপনারা কি কেউ বলতে পারবেন? এর আগে আমি বেশ কয়েকবার বর্ণনা করেছি এই বিষয়টা, কারো কি মনে আছে? মানে চিকিৎসা রুগীর, রোগীর রোগের নয়, রুগীর চিকিৎসা করো, রুগীর আংশিক নয়, সার্বিকভাবে চিকিৎসা করো। বাংলাটা হচ্ছে আমি চিকিৎসা রুগীর করতে হবে, রোগের না, আংশিক না, সম্পূর্ণভাবে। তাহলে and to be restored to health, not his body, not the tissue. তাহলে আমরা শুধুমাত্র টিস্যু বা শুধুমাত্র বডির কোন একটা অংশের চিকিৎসা করব না, আমরা পুরো ব্যক্তিটার চিকিৎসা করব। এখন আমাদের ডক্টর শ্যামল কুমার দাস স্যার এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছেন, ট্রিট দ্য জিনোটাইপ নট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, নট দ্য পেশেন্ট। ট্রিট দ্য জিনোটাইপ নট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, নট দ্য পেশেন্ট। তাহলে কি আমরা আরো গভীরে চলে গেলাম, যেটা আমাদের হ্যানিম্যান স্যার বর্ণনা করেছেন সেই কথাগুলোই কিন্তু এখন আমরা আমাদের সামনে আসছে। দেখেন, আই এম সিক, রুগী এসে প্রথমে আমি অসুস্থ, এই আমিটাকে, এই কথাটা বুঝতে হবে। দেখেন একজন নিউরোলজিস্ট, একজন অপথলমোলজিস্ট, একজন চেস্ট স্পেশালিস্ট, একজন গাইনোকোলজিস্ট, এই যে প্রত্যেকে গাইনোকোলজিস্ট, গাইনি ডিপার্টমেন্টে তারা একটা নির্দিষ্ট অর্গান নিয়ে কাজ করছে। একজন চেস্ট স্পেশালিস্ট কি করতেছে, আপনার চেস্ট এবং আপনার হৃৎপিণ্ড হাড় নিয়ে কাজ করতেছে, অপথলমোলজিস্ট চোখ নিয়ে কাজ করতেছে, নিউরোলজি নিউরন নিয়ে কাজ করতেছে। কিন্তু সে বলছে কি, স্লিপ ইজ নট প্রপার, bowel does not move। আপনার তার মূল সমস্যা, তার ঘুম হচ্ছে না, পেইন আছে, পেটটা ভালো কাজ করতেছে। তাহলে এই হচ্ছে সমস্যা। সে রুগী এসে বলছে আমি অসুস্থ, কিন্তু এখন নিউরোলজিস্ট কি বলবে, সে নার্ভের খোঁজ করবে, সে রুগীটাকে দেখতে চাইবে। অপথলমোলজিস্ট চোখটাকে দেখবে, না চোখের সমস্যা নেই, এটা আমার ডিপার্টমেন্ট। গাইনোকোলজিস্ট গাইনি ডিপার্টমেন্ট দেখবে, হ্যাঁ তখন সে বলবে হ্যাঁ হ্যাঁ পেটের ব্যথা আছে, আপনার পেটের সমস্যা, তাহলে আপনাকে ইউজি অফ লোয়ার অ্যাবডোমেন করতে হবে, পেটটা করতে হবে, আল্ট্রাসাউন্ড করেন, এই রক্ত পরীক্ষা করে নিয়ে আসেন, সিবিসি করেন, এই পরীক্ষা করে নিয়ে আসেন, তারপরে দেখি কি করা যায়। তাহলে কি সে সাথে সাথে দিয়ে দিল? তাহলে এই যে আমার মূল যে, সে বললো কি আমি অসুস্থ, আমি এই আমিটাকে, হু অ্যাম আই, এই আমিকে খুঁজতে হবে। এটাই হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করে, আমি চিকিৎসা করে। এখন আমি সুস্থ, আমি যখন সুস্থ থাকছি, দেখেন এই ছবিটা দেখেন, একজন সুস্থ ব্যক্তি তার 2 হাত খুলে দিয়েছে, কিন্তু এই 2 হাতের মধ্যে, এই পুরোপুরি মানুষের মধ্যে তার একটা ব্রেন রয়েছে, এই ব্রেনের সমস্যা আছে, এই ব্রেনটা তার মধ্যে রয়েছে, এই লাংস রয়েছে, তারপরে এই হার্ট রয়েছে, এই কিডনি রয়েছে, এই সব কিছু নিয়েই তো আমি, নাকি? এই চিকিৎসা যখন উপশম করা হয়, কোনো একটা অর্গানের প্রবলেম হলে সেই অর্গানের ট্রিটমেন্ট করা হয়, এবং ওইটা যখন আরোগ্য হতে থাকে সেটাকে রিকভারি বলে, এবং পরিপূর্ণ যখন সে আমি অর্থাৎ পরিপূর্ণ আমি চলে যায়, তখন তাকে আমরা পরিপূর্ণ সুস্থ বলছি। এখানে দেখেন
আমাদের হ্যানিম্যান স্যার কি বলছেন, দেয়ার আর নো ডিজিজেস বাট সিক পিপল। তাহলে দেয়ার আর নো ডিজিজেস, সেখানে রোগের কথা বলছে না, বলছেন যে সিক পিপল। আরেকবার আরেক জায়গায় তার বর্ণনা করা আছে কোন ধরনের ব্যক্তির রোগ হয়েছে সেটা দেখতে হবে, কার রোগ হয়েছে না, কোন ধরনের ব্যক্তির রোগ হয়েছে। তাহলে এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বুঝবো, তাহলে আমরা এটা কাজ করতে হবে। দেখেন বর্তমান সমাজে চলতেছে এটা নিয়ে যুদ্ধ, আমরা যুদ্ধ করতেছি কিন্তু এইভাবে, অর্থাৎ আমরা ওষুধের সাথে বর্তমানে আপনি আমাদের ডক্টর শ্যামল কুমার দাসের যেটা খুব ভালো একটা গবেষণা, যিনি পিটিএস বলছেন, পোস্ট ট্রমা সিনড্রোম, যেটা আমাদের হ্যানিম্যান স্যার বলছেন ওষুধের কারণে যে রোগ হয়ে থাকে সেই রোগের চিকিৎসা করা খুবই দুরূহ। এটা একটা বড় দানবের সাথে তুলনা করছি আমি। দেখেন ওষুধের কারণে যে রোগটা হচ্ছে এটার অনেক বড়, এটা একটা দানব যেটা আমাদের প্রতিনিয়ত অ্যাটাক করে চলেছে, যার ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথিতে আছে। এরপরে প্রতিনিয়ত ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের শরীরে প্রতিনিয়ত, এই যে করোনা ভ্যাকসিন হলো, এর মাধ্যমে আমরা অসুস্থ হয়ে পড়তেছি, আমাদের মধ্যে আমরা সিক, আমরা অসুস্থ, আমাদেরকে সে উপশম দেওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু প্রকৃত আরোগ্য যেটা আমরা বলি সেটা করা হচ্ছে না, এবং এটা করতে হবে। তার জন্য আমাদের প্রকৃতভাবে আমাদের চিকিৎসা পদ্ধতি শিখতে হবে। এবং আজকে এই বিষয়টা এতটুকু আলোচনা করলাম, তবে আমার মূল উদ্দেশ্য এতটুকু ছিল যে আপনাদের মাঝখানে একদম সহজ বিষয়টাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করা। এরপর আমি 3D মডেলে দেখাই, তাহলে আপনাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এরপরে আমি আপনাদের প্রশ্নগুলো নিব। এবার আপনার 3D মডেলটা দেখেন, এখানে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন আরোগ্য, আমাদের প্রকৃত আরোগ্য, আমাদের শরীর কিভাবে আরোগ্য করে। Cell fragments called platelets or thrombocytes make up about 2%. আমাদের শরীরের রক্ত এভাবে সব সময় অনবরত, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, পাম্পিং হচ্ছে, আমাদের সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন হচ্ছে, আমাদের প্রতিনিয়ত ব্লাড সার্কুলেশন হচ্ছে। দেখেন এখানে কেটে গেল, কেটে গেলে অটোমেটিক এই যে ভিতরের থেকে এটা জয়েন্টটা ঠিক হয়ে গেল, থ্রম্বস হলো, থ্রম্বোসিস হলো, এবং এই জায়গাটা ঠিক হয়ে গেল। এটা কিন্তু ভিতরের থেকে হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, এটা হচ্ছে স্বাভাবিক, এটা সুস্থ ব্যক্তির এটা এমনিতেই হয়। এই যে ক্রিয়াগুলো দেখতেছেন এখানে একটা জালের মতন হতে থাকে, জালের মতন হওয়ার পর এটা ঠিক হতে থাকে এবং আপনার রক্তের ফ্লোটা চলতে থাকে, এই বিষয়টা আমাদের শরীরে চলে। এখন আমরা যখন আমাদের শরীরে একটা কিছু ঢুকলো, ধরেন এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট প্রেক আছে নখের মাথায়, এই নখের মাথায় যে প্রেকটা ফুটেছে, এই যে দেখা যাচ্ছে, এটা আমাদের ওইটা ক্ষত হলো, তাহলে ওই জায়গা থেকে কিন্তু রক্ত বের হচ্ছে, প্রতিনিয়ত রক্ত বের হচ্ছে। এবার এটা স্বাভাবিকভাবে এটা কিন্তু এটা ভরাট হয়ে যাবে, এই যে রিকভারি, অর্থাৎ রিকভারি হচ্ছে, কিন্তু এটা রিকভারির শুরু, রক্তটা কমে গেছে, ব্যথাটা আছে, এখন এই ব্যথাটার উপশমের দরকার, ওই জায়গাটা হালকা গরম পানি সেক দিতে পারেন, ওটা দিলে কিন্তু একটু ভালো লাগবে, এটাকে উপশম, অর্থাৎ গরম পানি সেক দিয়েছে এটা উপশম, কিন্তু ওই জায়গাটা কতটা পূরণ হচ্ছে, অর্থাৎ আপনার এখানে থ্রম্বস হলো, আপনার গ্লুটিন হলো, এই যে ত্বকের এত নিচের থেকে ওই ব্লাড ভেসেল থেকে রক্ত বেরোচ্ছিল, এবার উপরে ত্বক, অর্থাৎ এপিডার্মিস, ডার্মিস, আমাদের যে ত্বকের অংশ রয়েছে, এই জায়গাটা পরিপূর্ণভাবে ভরাট হয়ে গেল। এই যে ভরাট হয়ে গেল, পুরোপুরি আগের অবস্থায় চলে আসলো, কোনো দাগ নেই, এটাকে বলা হয় আরোগ্য। এর আগের প্রক্রিয়াটা হচ্ছে আমার রিকভারি, রিকভার করছে। আর উপশম হচ্ছে ওই যে কেটে গেল, আপনি সাথে সাথে চেপে ধরলেন, ওই রক্তটা বন্ধ হয়ে গেল, ওটা হচ্ছে উপশম। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। এখন যদি কোনো প্রশ্ন থাকে করবেন, এবং আমি আমার চেয়ারম্যান স্যারকে বলবো, স্যার আপনি আপনার মতামতটা দেন, আজকে ক্লাসটা কেমন হলো।